আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে দুইটা বিরাট যে এই শনিবারের চিঠির যে উৎপত্তিটা কিভাবে হলো। আসলে বেসিক্যালি শনিবারের চিঠি গ্রুপ কাদেরকে সমালোচনা করতো? শনিবারের চিঠি সমালোচনা করতো কাজী নজরুল ইসলাম প্রথমত, দ্বিতীয়ত বুদ্ধদেব বসু, তারপরে প্রেমেন মিত্র, তারপরে অচিন্ত্য কুমার সেনগুপ্ত, এদেরকে। তাহলে কল্লোল গ্রুপের সাথে তাদের ঝামেলা ছিল আর নজরুল ইসলামের সাথে ঝামেলা ছিল। কিন্তু কল্লোল গ্রুপ তো কেবল ফরমেশন হচ্ছে 1923 সালে। তাহলে কী এমন কল্লোল গ্রুপ প্রকাশ করে বসলো যে কল্লোল গ্রুপের বিরোধিতা করতে নামতে হবে? আসলে আমি বলেছি যে এটা আসলে ইকবালের বিরুদ্ধে হিন্দুস্তানি সভ্যতার সাথে, হিন্দুস্তানের যে জোশের সভ্যতা, আবেগের সভ্যতা, সেই সভ্যতার সাথে এই কলকাতার বুদ্ধিভিত্তিক শিয়ালের বুদ্ধির সভ্যতা, দালালির সভ্যতা, কলোনিয়াল সভ্যতা, এইটার যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা যাতে মিটে যেতে একটা সম্ভাবনা তখন তৈরি হয়েছিল। আমি তো আগেই বলেছি আগের বক্তৃতায় যে এইখানে যে আগের লেকচারে আমি বলেছি যে ওখানে যে এই যখন তিনি একটা অপ্রচলিত পত্রিকায় ইকবাল লিখে যাচ্ছিলেন উর্দুতে, আর ফার্সিতে তার বইগুলো ছিল, বিশেষ করে আশারে খুদি, রামজেবে খুদি এবং পায়মে মাশরিক, পূর্বের বাণী, এগুলো কিন্তু ফার্সি ভাষায়, ফলে এগুলো লোকে মুখে ওভাবে ফেলা অতটা ছিল না। কিন্তু 1924 সালে যখন বাঙ্গে দ্বারা প্রকাশ হলো 300 কবিতার একটা বিশাল ভাণ্ডার নিয়ে উর্দু কবিতা, উর্দু হিন্দি তো একই ভাষা, আর কলকাতায় প্রচুর হিন্দুস্তানি লোক আছে, তো তারা খুব মনে করলো যে আমাদের এখন নিজেদেরকে রক্ষা করতে হবে। এই শনিবারের চিঠিতে তারা নজরুল ইসলামকে বিশেষ করে, কারণ নজরুল ইসলাম প্রচণ্ডভাবে ইকবাল প্রভাবিত ছিলেন, তিনি তার পারিবারিক ভাষাটা ছিল হিন্দুস্তানি, এবং এই শনিবারের চিঠির প্রকাশকটাকে, এটা যদি আমরা একটু খেয়াল করি, শনিবারের চিঠির প্রকাশক ছিলেন এই বাংলায় যে সাংবাদিকতার জনক বা সাবকন্টিনেন্টের সাংবাদিকতার জনক রামানন্দ চ্যাটার্জির বড় ছেলে অশোক চ্যাটার্জি। এই অশোক চ্যাটার্জি তিনি 82 বছর বাঁচছিলেন, 1980-82 সালের দিকে তিনি মারা গেছেন। তাহলে এই 80 মানে এই ছেলেটা পরবর্তীতে কিন্তু আমরা দেখব মডার্ন রিভিউর সম্পাদক হয়েছে, ঠিক আছে। এই ছেলেটা প্রচণ্ড ট্যালেন্টেড, তিনি নিজেও এই বিভিন্ন ছদ্মনামে এই প্যারোডি সুলভ, মানে সমালোচনামূলক যে প্রবন্ধ, মানে সমালোচনা বিদ্রুপাত্মক, স্যাটায়ার সুলভ, এই ধরনের জিনিসগুলা তিনি লিখতেন। এই রামানন্দর বড় ছেলে অশোক চ্যাটার্জি, রামানন্দ চ্যাটার্জির বড় ছেলে। তো এই রামানন্দ চ্যাটার্জির পত্রিকা প্রবাসীতেই কিন্তু রবীন্দ্রনাথের সবচেয়ে বড় যে 400 পেজের উপন্যাস গোরা প্রকাশিত হয়েছিল, এবং এই গ্রুপের বিরুদ্ধে কিন্তু শরৎচন্দ্র বিবৃতি দিয়েছেন, কিন্তু এই গ্রুপের বিরুদ্ধে কিন্তু এই রবীন্দ্রনাথ কিন্তু কখনোই বিবৃতি দেননি। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং তিনি চেষ্টা করেছিলেন দুই গ্রুপের মীমাংসা করতে, তখন তিনি কোন গ্রুপের পক্ষ নিয়েছিলেন? তিনি কিন্তু রামানন্দদের গ্রুপেরই, বা এই যে ঈশের গ্রুপে অশোক বা এই যে সজনীকান্ত দাস, এদেরই পক্ষ নিয়েছিলেন। এবং সজনীকান্ত দাস যখন মারা যাচ্ছেন, তখন তিনি এই শিবনাথ রায়ের মাধ্যমে তিনি পাঠাইছিলেন ঈশের কাছে যে এই ঈশের এই বুদ্ধদেব বসুর কাছে যে একটা কথা বলবো আপনার কাছে। তো বলছে কী কথা? একটু গোপন কথা। বলে কি? বলে তিনি তো মারা যাচ্ছেন, তিনি আপনার কাছে ক্ষমা চাইছেন বুদ্ধদেব বসুর কাছে। নজরুল তো আগেই হয়ে গেছেন, ভ্যাবলা হয়ে গেছেন, বোবা হয়ে গেছেন, প্যারালাইজড হয়ে গেছেন, তো ওর কাছে ক্ষমা চাওয়া না চাওয়া তো আর মানে থাকে না। কিন্তু বুদ্ধদেব বসুর কাছে ক্ষমা চাইছিলেন কে? এই সজনীকান্ত দাস, যে হলো গিয়া এই মেইন সবচেয়ে বেশি প্রথমে শুরু করেছিল যোগানন্দ দাস। নীরসি চৌধুরী মাঝখানে কিছুদিন ছিলেন, কিন্তু উনি এটা কন্টিনিউ করেননি। যখন তিনি দেখলেন যে এখানে স্বাধীনতা নাই, এখানে মানে কাজ করার স্বাধীনতা নাই, এখানে ব্যক্তিগত স্ক্যান্ডাল নিয়ে আলোচনা হচ্ছে, নীরসি চৌধুরী এখান থেকে বেরিয়ে আসেন। কিন্তু সজনীকান্ত দাস কিন্তু বেরিয়ে আসেনি। সবচেয়ে সজনীকান্তের ব্যক্তিত্বেরই সমর্থক হয়ে দাঁড়িয়েছিল এই এই যে নাম কি বলে, এবং এখানে আগাগোড়াই ছিলেন আরেকজন লোক। এই লোকটার যে বইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, তিনি মোহিতলাল মজুমদার। তো মোহিতলাল মজুমদার তিনি কিন্তু লিখেছেন, মানে তার যে মেইন রচনা আমরা বলতে পারি দুইটা, একটা হলো রবি প্রদক্ষিণ আর একটা বঙ্কিম বরণ। তার মোহিতলাল মজুমদার বরাবরই চাচ্ছিলেন যে বাংলার ট্র্যাডিশন যে বঙ্কিম রবীন্দ্রনাথ এগুলো টিকে থাকুক, এগুলোর বিরুদ্ধে কোনো নতুন যেগুলো আসবে তাদের সমালোচনা করা দায়িত্ব। প্রথম দিকে তিনি নজরুলের গুরু হতে বসছেন, কিন্তু নজরুল তো উত্তর ভারত থেকে তিনি
উর্দু শিখেছেন, ফার্সি শিখেছেন, তার পারিবারিক ভাষা উর্দু ফার্সি। তিনি কীভাবে এই লিমিটেড একটা জায়গায় থাকতে পারেন? কাজেই এই লিমিটেড গুরু যেটা যে একেবারে তারা, আমরা জানি যে এই কল্লোল গ্রুপ বলি আর শিখা গ্রুপ বলি, এদের টেন্ডেন্সি, শিখা গ্রুপটা অতটা রবীন্দ্র বিদ্বেষী ছিল না, রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা শিখা গ্রুপ করে না, কিন্তু কল্লোল গ্রুপ কিন্তু প্রচণ্ডভাবেই চাচ্ছিল রবীন্দ্রনাথকে অতিক্রম করে যেতে। এবং কল্লোল গ্রুপের সাথে নজরুল ইসলামের প্রচণ্ডভাবেই, যেমন ধরা হয় যে প্রথমত নজরুল, তারপরে বিষ্ণুদে, অমি চক্রবর্তী বিষ্ণুদে, তারপরে ওই যে নাম কি বলে প্রেমের মিত্র, প্রথমে হলো যে এই নজরুল, বুদ্ধদেব বসু, তারপর প্রেমের মিত্র, তারপরে প্রেমেন্দ্রনাথ মিত্র এবং আর হলো গিয়া প্রেমেন্দ্র মিত্র, আর হলো গিয়া নজরুল, নজরুল, বুদ্ধদেব বসু, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তাহলে এই যে এরা এই নতুন যে একটা সভ্যতা উঠে আসছে, এখানে কিন্তু ওই ক্ষমা চাইছিলেন কে যখন মারা যাচ্ছেন, কে এই বুদ্ধদেব বসু, তখন কিন্তু যখন বুদ্ধদেব বসু মারা যাচ্ছেন এই গ্রুপের এই যে যারা সমালোচনা করতেন, শনিবারের চিঠির প্রাণভোমরা, যেটা হলো গিয়া এই যে সজনীকান্ত দাস, তিনি যখন মারা যাচ্ছেন তখন তিনি ক্ষমা চাইছিলেন শিবনারায়ণ রায়ের মাধ্যমে। তো শিবনারায়ণ রায়কে তিনি বলে দিয়েছে আমি ক্ষমা করব না, কারণ যে কি প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন যে মৃত্যুর সময় তাকে ক্ষমা করতেছে না। তাহলে বুঝেন যে একটা মানুষ মারা যাচ্ছে তখন ক্ষমা যাচ্ছে, তাহলে এটা লোকলজ্জার খাতিরেও ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু বুদ্ধদেব বসু ক্ষমা দেননি। তাহলে এই যে তাদের মূল লক্ষ্য, এটা কিন্তু অন্যরাও বলেছেন যে তাদের মূল লক্ষ্য ছিল যাতে পূর্ব বাংলা জেগে না ওঠে, কারণ পূর্ব বাংলার লোক ছিলেন জীবনানন্দ দাশ এবং বুদ্ধদেব বসু, এবং তারা নেতৃস্থানীয় হয়ে যাচ্ছিলেন। নজরুল ইনি মুসলমান ছিলেন, তো পূর্ব বাংলা এবং মুসলমান এই দুইটা ছিল তাদের অ্যালার্জির বিষয়, তাদের স্বস্তির বিষয় কি শনিবারের চিঠির, যে পশ্চিমবাংলা এবং হিন্দু, এবং আরও স্পেশালি বলতে গেলে বর্ণ হিন্দু, যেটা হলো গিয়া এই ব্রাহ্মণ বা কায়স্থ এই ধরনের, এই বা বর্জর ক্ষত্রিয়। তাহলে এই ব্রাহ্মণ কায়স্থ এই গ্রুপটা যাতে তাদের নেতৃত্ব ধরে রাখতে পারে, এই জন্যই কিন্তু শনিবারের চিঠির উদ্ভব। এবং এখানে প্রচণ্ড উদ্দীপনা পেয়ে যাচ্ছিলেন, যেমন উত্তর ভারতে একটা গান আছে, দিল হ্যায় মেরা দিওয়ানা ইয়ারো মাইতেও চালা, এই যে যে আমার হৃদয়টা খুব উদ্দীপ্ত, আমি আমি চলে যাচ্ছি, আমার লক্ষ্যের দিকে। এই যে এই বাঙ্গেদার শব্দের অর্থই কিন্তু কল অফ দ্য মার্চিং বেল, মানুষকে একটা যাত্রার দিকে নিয়ে চলা। তো কল্লোলও কিন্তু একটা যাত্রার কথাই বলে, আপনারা খেয়াল করে দেখবেন কল্লোলও কিন্তু ইকবালের কথা প্রতিটাই ছিল এরকম, যে দুর্বার দুরন্ত এক স্রোত বয়ে গেল তীর তীব্র বেগে, আমি আছি যতক্ষণ আমি গতিমান, যখনই হারাই গতি আর আমি নই। তাহলে এই যে গতির কথাটাই কিন্তু কল্লোল গ্রুপে আসছে। এটা কিন্তু অনেকে বলেন, কল্লোল গ্রুপের ব্যাখ্যা অনেকে দিয়েছে যে কোলাহলের সাথে অতিক্রম করা, রবীন্দ্রনাথ গতি, এইটা না, এটা হলো গতির কথা, ওই স্রোতের কথা, যে স্রোতকে তিনি আশ্বাসে খুদিতেই এইটা প্রথমেই এটা মুদ্রিত ছিল, যে দুর্বার দুরন্ত এক স্রোত বয়ে গেল তীর তীব্র বেগে, বলে গেল আমি আছি যতক্ষণ আমি গতিমান, যখনই হারাই গতি আর আমি নই। তো কল্লোলের ওই সমুদ্র স্রোতকে বলা হয় কল্লোল, কোলাহলকে কল্লোল বলা হয় না, সমুদ্র স্রোতের যে আওয়াজটা ওইটাকে বলা হয় কল্লোল। তাহলে এই কল্লোলকে আমরা কি করতে পারি, এই কল্লোল গ্রুপটার কাজ ছিল ওই ইকবাল দ্বারা প্রচণ্ড প্রভাবিত ছিল, যদিও মুখে তারা স্বীকার করতো না, কিন্তু নজরুল ইসলাম তো স্বীকারই করে ফেলেছেন। তো নজরুল ইসলাম এবং অমিয় চক্রবর্তী ইকবালের বাসায় কয়েকবার গেছেন, অমিয় চক্রবর্তী ওই কল্লোল গ্রুপের সাথেই ছিলেন, এবং যারা আধুনিকতাবাদী তাদের মধ্যে অমিয় চক্রবর্তীও ছিলেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখব যে হিন্দুস্তানের সাথে আমাদের একটা পার্মানেন্ট বিচ্ছেদ কীভাবে হয়ে গেল, কারণ নজরুলকে দাবিয়ে দেওয়া হলো। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, নজরুলকে সব কবি বলে নিচু করার চেষ্টা করেছেন, সব কবি বলে নিচু করার চেষ্টা, সেটা হলো গিয়া এই নাম কি বলে বুদ্ধদেব বসু, আর এই বিনয় সরকার বলি আর বলি এই যে জীবনানন্দ দাশ, এরাও কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে ফলো করেছেন, আসলে কিন্তু তার মানে নতুনত্ব ছিল ইকবালকে ফলো করা, কিন্তু সেইটা তারা উল্লেখও করেন নাই। তো আর উল্টো বলছেন তারা সত্যেন্দ্রনাথের মতোই চটুল ছন্দ না, সত্যেন্দ্রনাথ কখনোই জাতীয় জীবনে পালসকে ধরতে পারেন নাই, কিন্তু যেটা জাতীয় জীবনে পালস ধরেছিলেন কে, এই নজরুল ইসলাম। তো জাতীয় জীবনে শুধু ছন্দ হলে কিন্তু কবি হয় না, জাতীয় জীবনে পালসকে ধরতে হয়, এবং কবিতার যে কবিকে খেলো করার আরেকটা প্রয়াস আমরা সচেতনভাবেই
রবীন্দ্রনাথের মধ্যে দেখি যে তিনি শেষের কবিতা অমিতের মুখ দিয়ে বলাচ্ছেন যে যে কবির মেয়াদের হলো গিয়া 5 বছর আর ফিলোসোফারের মেয়াদের গাছ পাথর নাই। কিন্তু ইকবাল বা এরা ধরনের ওনারা কিন্তু উল্টো কথা বলতে, ফিলোসফি সাময়িক কিন্তু কবিতার কোনো শেষ নাই। তো এইটা আমরা কিন্তু দেখবো যে বিদ্যুতের বসু কিছু বুঝতেছেন, কিন্তু এটা রবীন্দ্র থেকে উঁচাতে যায় বলতে হবে। তাই লেখা যেমন ইকবাল রবীন্দ্রনাথের থেকে উঁচা, অথবা ইকবালকে সরাসরি নিয়ে আসতে হবে। তো নজরুলের কে সবচেয়ে এরা ভয় করতো, কারণ নজরুল সবচেয়ে বেশি পড়াশোনা জানা তা না, কারণ নজরুল সরাসরি লিঙ্ক করে দিচ্ছেন, রেফারেন্স দিচ্ছেন কার, ইকবালের। এই জিনিসটা কিন্তু আমরা দেখবো যে পরবর্তীতে আমরা দেখবো যে নজরুলের মধ্যেও কিন্তু কিছুটা এই কলকাতার যে ফ্যাসিবাদ এটাও কিন্তু নজরুলের মধ্যেও কিছুটা চলে আসছে। কীভাবে চলে আসছে? কিন্তু ইকবালের মধ্যে ফ্যাসিবাদটা একেবারেই নাই, ঠিক আছে, গণতান্ত্রিক মনোভাবটা আছে। যেমন সাহারাতে ফুটলো রেয়া রঙিন ফুলের লালা, এখানে আল্লাহ নবীকে তিনি বুঝাচ্ছেন। কিন্তু ইকবালের যে লালায় শেহরাই কনসেপ্টটা সেটা কিন্তু সবার জন্য। এখানে ইকবাল বলতেছেন যে তু খালি হ্যাঁ গোহে কামার ভারনা, खाली है जरब कलीम से खाली है कलीम से कोई कमर भरना, तू है शिना शहराई मैं भी शिना शहराई। তারপরে বলতেছেন যে তুমি তাহলে তিনি বলতেছেন যে তুমি শিনা শহরাই मैं भी লালা শহরাই मैं भी লালা শহরাই, তুমি শোলাই সিনাই मैं भी শোলাই সিনাই। তাহলে এই যে এই লালায় শাহরাই কী জিনিস আর শোলায় সিনাই কী জিনিস, এই জিনিসটা বুঝতে হবে। যে লালায় শাহরাই জিনিসটা হলো গিয়া যেটা হলো গিয়া লালায় শাহরাই, এই জিনিসটা হলো গিয়া যে মরুভূমির টিউলিপ। তো মরুভূমির টিউলিপ কী হবে? তার মধ্যে থাকবে ফুলের মতো চারিদিকে সুবাস বেরিয়ে, তার চরিত্রটা এত চমৎকার হবে। এই কথাটাই তিনি বলছেন যে আল্লাহ নবীর যারা আমরা অনুসারী তাদের মধ্যে কী হবে, যে সেই ফুলের সুগন্ধ থাকবে, সেরকম দৃশ্যমান হবে, প্রস্ফুট, ঠিক আছে, তাদের মধ্যে সেই বর্ণচ্ছটা থাকবে, সমাজকে তারা আমোদিত করবে, সমাজে তারা কলঙ্ক হবে না। তো ওই আমরা এই জিনিসটা কিন্তু ইকবালের মধ্যে বারবারই পাই যে তুমি কলঙ্ক হয়ে না মুসলমান হয়ে, তুমি এমন ফুল হওয়া যাতে বাগান গর্ব করে। তো এই জিনিসটাই কিন্তু আবার আরেকটা ইসের মধ্যে আমরা পাবো, সেটা হলো গিয়া যে ওই কবিতার আবার পরের লাইনে আসতেছে তুমি শোলায় সিনাই मैं भी শোলায় সিনাই। তো শোলা মানে হলো কয়লা, এবং সিনাই পাহাড়ের যে কয়লা সেটা কী হয়েছিল, আল্লাহর তাজাল্লিতে যে কয়লাগুলো পুড়ে গিয়েছিল। তো ওই সময়টা ছিল ডিজেল পেট্রোলের যুগ না, এই ইকবাল যখন কবিতাগুলো লিখতেছিলেন সেটা হচ্ছে কয়লার যুগ, কয়লা দিয়ে বিরাট বিরাট ট্রেন চলতেছিল। তো এই কয়লার কথা দিয়ে বোঝানো হচ্ছে যে এই আমরাও যেন জীবন পথে উত্তাপ বিক্রণ করতে পারি, জীবন পথে চলতে পারি, স্পিড গতি। তো এই স্পিড গতি কিন্তু এই কল্লোল গ্রুপ বলি, নজরুল ইসলাম বলি, এরা কিন্তু ইকবাল থেকে প্রচণ্ডভাবে নিয়েছিলেন। কিন্তু এই স্পিড আর গতির শত্রুকে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার কবিতাগুলো একটু টিমেতে তাহলে আপনি দেখবেন তার সুরগুলা, গানের সুরগুলো ধীর লয়, এবং তিনি কর্মের গান গান না। তো এই জিনিসটাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে বারবার, এবং আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা তিনি করেননি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা থেকে যে উদ্দীপ্ত, যেমন আমরা যদি দেখি কল্লোল গ্রুপের দুইজনই কিন্তু দীনেশ রঞ্জন আর যে নাক সাহেব ছিলেন, দুইজন মিলে তো প্রকাশ করেছিলেন। তো দুইজনের বাড়ি ছিল কিন্তু ঢাকায়, এই জিনিসটা বুঝতে হবে। তাই ঢাকা থেকেই কল্লোল গ্রুপ, প্রগতি তো ঢাকা থেকেই শুরু করেছিলেন প্রগতি, এই নাম কি বলে, এই বুদ্ধদেব বসু। কিন্তু দেখা যাবে যে এদের সাথে সাহিত্যিক বিরোধে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই নজরুলের সাথে সাহিত্যিক বিরোধে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সরাসরি বিরোধিতা না করলেও ঢাকা বা মুসলমান বা পূর্ববঙ্গের যারা আসছে তাদের কিন্তু সরাসরি তাদের পিছনে দাঁড়াননি। কে দাঁড়াননি? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই নজরুলের প্রথম দিকে কিছু উৎসাহ দিলেও নজরুলের সাথে তিনি খুন শব্দ নিয়ে ডাইরেক্ট বিরোধে গেছেন, শরৎচন্দ্রের সাথে ডাইরেক্ট বিরোধে গেছেন। যখন শরৎচন্দ্র যখন তার পুলিশ ধরে বেড়াচ্ছিল, তখন তিনি একটা সাহায্য চেয়ে তিনি বলছিলেন যে আমাকে হুলিয়া থেকে মুক্তির ব্যাপারে যাতে একটু হেল্প করেন, ব্রিটিশদের একটু বুঝান। তিনি উল্টা শরৎকেই দোষ দেন যে তুমি এরকম কবিতা লেখলা কেন, যেন তিনি এমন একটা ভাষায় লিখতেছেন যেন ব্রিটিশের দালাল, এবং মানে তিনি কবিতায় না লেখা যেন উপন্যাসে লেখা ভুল করে ফেলেছেন। মানে তিনি মনে হয় ইকবালকে উদ্দেশ্য করছেন, ইকবালও তো ব্রিটিশের বিরুদ্ধে লেখে, তিনি কবিতায় লিখতেছেন, কিন্তু ইকবাল তো দার্শনিক ভিত্তিতে লেখেন। কিন্তু সেই দার্শনিক ভিত্তি হয়তো রবীন্দ্রনাথ এই ইসের মধ্যে খুঁজে পাননি, শরৎ বা নজরুলের মধ্যে আর আসে ছিলও না। কারণ শরৎ যেটাকে সাপোর্ট করো, শরৎচন্দ্র প্রচণ্ড জ্ঞানী, কিন্তু শরৎ তো ব্রাহ্মণ্যবাদকে সাপোর্ট করছেন, যেটা যে নতুন একটা উদীয়মান একটা সংস্কারী, যে একটা সংস্কারমূলক একটা বিপ্লবী সেক্ট হিন্দুর মধ্যে, তার অংশ না। তিনি
পুরাতন ব্রাহ্মণ্যবাদ বা যে বর্ণবাদী যে 4টা ধর্ম আছে সেখানকে তো তিনি দার্শনিকভাবে ফিট করতে পারবেন না শরৎচন্দ্র। যদিও তিনি কান্ট পড়েছেন, যদিও তিনি এই দর্শনের মূল ভিত্তিগুলো তিনি জানেন, নাম কি জার্মান দর্শন, ব্রিটিশ দর্শন, কিন্তু তিনি তো ওই তার যে ধর্ম এই ব্রাহ্মণ্যবাদী যে 4টা বর্ণবাদী ধর্ম, 4টা বর্ণ যেখানে অস্তিত্ব আছে, শূদ্র বর্ণ, শূদ্র বৈশ্য, তারপরে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ, এই ধর্মকে তো ফিট করতে পারবেন না। কিন্তু আরেকটা হলো যে নজরুল তো ইসলামিক ভেরি মাচ ফিলোসফিক্যাল একটা পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক কবি, গেটে তার শেষ বয়সে ইসলামের প্রশংসা করছেন, কিন্তু তিনি নিজে তো অত বই পড়েননি নজরুল ইসলাম। তাই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে যিনি এটা সাপোর্ট করতে পারতেন দার্শনিকভাবে, আর 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 উল্টা হয়ে গেল কি, তাকে এমনভাবে সমালোচনা করতে গেল তিনি তার মাথা স্ট্রোক করে তিনি হয়ে গেলেন যে নাম কি বলে বোবা বা এইরকম মানে অথর্ব হয়ে গেলেন নজরুল ইসলাম। তাহলে পরবর্তীতে আমরা দেখব যে পরবর্তীতে যারা আসছেন আমাদের শিক্ষাগোষ্ঠীর, যে কাজী মোতাহার হোসেন চৌধুরী, তারপরে এই নাম কি বলে কাজী আবুল হোসেন, তাদের অত পরিমাণ পড়াশোনা ছিল না। কাজী আব্দুল ওয়াদুদের অনেক পড়াশোনা ছিল, কিন্তু তিনিও মারা গেলেন ক্যান্সারে 1938 সালে। তাহলে এখন আমাদের এই বাংলার ক্ষেত্রে যে আমাদের ওই যে জোশটা, ওই যে হৃদয়বৃত্তি উত্তর ভারতের যেটা আছে, যে দিল হ্যায় মেরা দিবানা ইয়ারো मैं तो চালা, সেই জোশটা কিন্তু এখনও, এটা কিন্তু শাহরুখ খানের এই যে প্রথম ছবি যেটা, এখানে কিন্তু এই গানটা আছে, রাজু বানগার জেন্টেলম্যান। তাহলে বাঙালি মুসলমানকে যদি জেন্টেলম্যান হইতে হয় রাজু বানগার জেন্টেলম্যানের মতো, তাহলে সেই বুদ্ধি এবং জোশের যে সমন্বয় যেটা উত্তর ভারতে আছে, আবেগ এবং হৃদয়ের সমন্বয়, কিন্তু রবীন্দ্রনাথ যেটা করেছেন যে বুদ্ধিকে প্রাধান্য দিয়ে তিনি আবেগে ধ্বংস করে দিয়েছেন, ফলে বাংলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতিবাজ। এটা কালচারালভাবে ঢাকা কলকাতা দুটোই। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে এই উত্তর ভারতের যে এই সততা এবং কর্মনিষ্ঠা, এই দুইটাকে যদি আমরা আমদানি করতে যাই, তাহলে ওই সেই জার্মান দর্শনকে অবমুক্ত করতে হবে, যেটা শনিবারের চিঠির আক্রমণের ফলে যদিও বা কিছুটা গতি পেয়েছিল আবুল হোসেন এবং নজরুল ইসলাম এবং কাজী আব্দুল ওয়াদুদ। কাজী আব্দুল ওয়াদুদ সবচেয়ে মোটা বইটা কিন্তু বাংলায় গেটের পরে কিন্তু একজন মুসলমানের লেখা, এটা কিন্তু কোনো হিন্দুর লেখা না। এটা বুঝতে হবে যে রবীন্দ্রনাথের লেখা না, শরৎ কিন্তু এই গেটের উপরে কোনো ঢাউস কিতাব লেখেন নাই, তারপরে এই প্রমোদ চৌধুরী গেটের উপরে কোনো ঢাউস কিতাব লেখেন নাই। পড়াশোনা তো আরও অনেক লোকে করছে, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এই গেটের মুক্তি, জার্মান দর্শনের মুক্তি বাংলায় মুসলমানদের দ্বারাই হবে, এবং এখন কিছুটা শুরু হয়ে গেছে অলরেডি। যে দোয়া করেন যাতে আমরা এটা শেষ করতে পারি, এবং এই যে এই শনিবারের চিঠি গ্রুপের আসল চরিত্রটা আপনাদের কিছুটা অবমুক্ত হয়েছে বলে আমার মনে হয়, যে যেহেতু তারা একটা বুদ্ধিভিত্তিক আন্দোলনকে এভাবে, যেমন শরৎচন্দ্র কিন্তু ডাইরেক্ট এই শনিবার চিঠিকে অ্যাটাক করেছেন, যে যারা ভবিষ্যৎ জাতির নেতা হবেন তাদেরকে এভাবে অ্যাটাক করার কোনো মানে হয় না। কিন্তু আমরা জানি যে নজরুল ইসলাম এতটাই ব্যথিত হয়েছিলেন, তার আমার কৈফিয়তে কিন্তু এই কথাটাও আছে, যে প্রতি শনিবারে প্রেয়সী চিঠিতে গালি দেন তুমি হাড়ি চাচা, আমি বলি আমি হাটে ভাঙে হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। তাহলে এই যে তিনি হাটে ভাঙে হাড়িকে, নজরুলকে হাটে হাড়ি ভাঙতে পেরেছেন, পারেন নাই। হাটে হাড়ি ভাঙা মানে কি, ওই ইকবালকে নিয়ে আসা, ইকবালের যেমন ওই উত্তর ভারতের অনেকেই ইকবালকে বুঝে না। ইকবাল এত ডিফিকাল্ট একটা জিনিস। জার্মান দর্শন যদি আপনি খুঁটিয়ে সব পড়েন, হেগেল, কান্ট, তারপরে ফিকটে, নিটশে, শোপেনহাওয়ার, তখন আপনার কিছুটা এই ইকবালকে বুঝে আসে, নিটশেকে বুঝে আসে। নিটশে ইকবাল দুজনেই ভবিষ্যতের কবি। তো কাজেই নজরুল ইসলাম একটা দাবি করে বসেছেন রাগের মাথায়, যে আমি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, যে শনিবারের চিঠির হাটে আমি ভেঙে দেব। কিন্তু শনিবারের চিঠির হাটে হাড়ি নজরুল ইসলাম ভাঙতে পারেননি। কিন্তু এখন আশা করি যে কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন যে নজরুল ইসলাম কোন গ্রুপের, নজরুল ইসলাম বলছি, এই যে শনিবারের চিঠি যারা প্রকাশক ছিলেন তারা কোন গ্রুপের লোক ছিলেন, এবং এই আদর্শিকভাবে তিনি ঢাকার যে ইন্টেলেকচুয়াল গ্রুপকে বা মুসলমানদের জেগে ওঠাকে বা জার্মান দর্শনকে, এগুলোর প্রতি খুব একটা প্রীত ছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তিনি বিরোধেও জড়িয়েছেন, নজরুলের কিছু প্রশংসকের একটা বসন্ত নাটকে উৎসর্গও করেছিলেন নজরুল ইসলাম, কিন্তু পরবর্তীতে ঝগড়াও জড়িয়েছিলেন, শরৎচন্দ্রের সাথে ঝগড়া জড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার আগে আমরা দেখব যে জেলের সাথে ঝগড়া জড়িয়েছিলেন, তার আগে ইসের সাথে ঝগড়া জড়িয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে। কাজেই রবীন্দ্রনাথকে যদি আমরা একেবারে নিরামিষ টাইপের, সবার জন্য ভালো চাচ্ছেন এই ধরনের, ঠিক না, বিতর্কের ঊর্ধ্বেও না। যেমন আমরা জানি গেটেকে পর্যন্ত বলা হয়েছিল যে একটা বিরাট গম্ভীর গাধা। তো এরকম আমরা এই জন্য তো জার্মানি এত টপ, যে জার্মানরা কথা বলতে ভয় পায় না, তোমার যেটা মত তুমি সেটা বলো, এবং সেটা ভুল হলে আরেকজন সেটা বুঝাই দিবে যে না এটা এই কারণে ভুল, কিন্তু গালাগালি করিনি। কিন্তু এই যে গালাগালির টেন্ডেন্সিটা, যে এক লাইনে কিন্তু বুঝাই দেওয়া যায় বিরাটকে, কিন্তু এইরকম প্যারোডি, গোটা কবিতার প্যারোডি করা তো দরকার নাই।
যে আবার কোন যুক্তিতে, যেমন এক লাইনে কিন্তু ইকবাল রবীন্দ্রনাথ সমালোচনা করছে যে রবীন্দ্রনাথের কবিতায় কর্মের গান নাই। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কর্মের গান থাকতে হবে কবিতায় থাকতে হবে জীবনের উদ্দীপনা, যেটা দুটাই কিন্তু বাংলা সাহিত্যে নাই, কিন্তু এখন কিছুটা আসতেছে। ফরুক আহমেদের গানে কিছুটা ছিল, আমাদের ইসের যে নাম কি বলে ফরুক আহমেদের কবিতা, তারপরে এই যে আল মাহমুদের কবিতা, তারপরে এরকম যে মায়াবী পর্দা দুলে ওঠো, সোনালী কাবিনে, কিছুটা সেই উত্তর ভারতের জোশ কিছুটা হলেও আসছে, এবং আমরা আশা করি যে ভবিষ্যতে আরও আসবে। ফরুক আহমেদ, তারপরে এই যে নাম কি বলে আরও যারা এই উত্তর ভারতের জোশ, এবং নজরুল ইসলামের মতো কবি যারা আসলেই শোনা এই নাম কি বলে হাঁটি হাড়ে ভেঙে দেবে, এই নাম কি বলে শনিবারের চিঠির। আমার কথা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।